অলি সবকিছু শুনে নিজের পেটের উপর হাত রেখে বলল, আমার বাবুকে আমি বাঁচাতে চাই। তুমি সত্যি প্রেগনেন্ট? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমাকে অন্তত হেল্প করুন এখান থেকে বের হতে। নোমান একটা শ্বাস ছেড়ে বলল, আমি পারবো না অলি, ওনারা অনেক টাকা দেবে, আর সত্যি বলতে টাকাগুলো আমার অনেক প্রয়োজন। অলি মাথা তুলে নোমানের দিকে স্থির চাহনি নিক্ষেপ করলো। আপনি টাকা দিয়ে কি করবেন? আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমার নানু মারা গেছে। আসলে আমার নানু মারা যায়নি, সে বেঁচে আছে। কিন্তু তার কণ্ঠ গভীর হয়ে এলো। ওনার হার্ট ফেল করেছে, এখন মাত্র 25% কাজ করছে। ডাক্তার বলেছে অপারেশন না করলে বেশি দিন বাঁচবে না। নোমান চোখ নামিয়ে নিল। বাইপাস সার্জারি করতে হবে, 5 লাখ টাকার উপরে খরচ। আমি স্টুডেন্ট LLB করছি, সেই সাথে একটা ছোটখাটো চাকরি করি, তার উপরে আমার বাবা মা নেই। আমি ছোট থাকতেই তারা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। নানু ছাড়া আমার আপন বলতে কেউ নেই। টাকাগুলো আমার খুব প্রয়োজন অলি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। অলি মনোযোগ দিয়ে নোমানের কথাগুলো শুনছে। ওনারা আপনাকে কত টাকা দেবে? অলি স্বাভাবিক কণ্ঠ শুনে নোমান কিছুটা অবাক হয়েছে। এরকম পরিস্থিতিতে মেয়েটা এতটা স্বাভাবিক কিভাবে? বলুন, আমাকে খুন করার জন্য ওনারা কত টাকা দেবে? 5 লাখ টাকা পুরোটাই দেবে। অলি মৃদু হাসলো। আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। নোমান অলির কথা বিশ্বাস করতে পারলো না। সে যতদূর জানে অলির ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, অলিরা ধনী নয়। অলি, তুমি টাকা কোথায় পাবে সেটা আপনার না জানলেও চলবে। নোমান একটা শুষ্ক ঢুক গেলে বলল, আমি তোমাকে বিশ্বাস কিভাবে করব যে তুমি আমাকে সত্যি টাকা দেবে? অলি নিজের পেটের উপর হাত রেখে বলল, আমি আমার বাবুকে সে বলছি টাকাগুলো দেবো আপনাকে, প্লিজ সাহায্য করুন। অলির চেহারা দেখে নোমানের ভীষণ মায়া লাগছে। নোমান অলির কথা বিশ্বাস করে নিল। আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে তোমাকে এখান থেকে বের করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। অলি বসা থেকে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো হাত খোপা করে ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল। কয়েকবার দোয়া ইউনুস করে দরজার সামনে এসে বলল, আপনি শুধু আমার কথা মতো কাজ করুন। নোমান মাথা নেড়ে অলির সামনে এসে দাঁড়ালো। অলি ফের বলল, বাইরে গিয়ে দেখুন আশেপাশে মোট কতজন আছে। নোমান রুম থেকে বেরিয়ে গেল। 15 মিনিট পর সবকিছু চেক করে অলির কাছে ফিরে এলো। বাইরে বেশি গার্ড নেই, সবই ঘুমিয়ে গেছে, কিন্তু মেইন গেটে কয়েকজন গার্ড আছে। অলি ঠোঁট চেপে কিছু একটা ভেবে বলল, আপনি কোনোভাবে ওনাদের গেট থেকে 1 মিনিটের জন্য সরাতে পারলে আমি বেরিয়ে যেতে পারবো। নোমান চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু কোথায় যাবে তুমি? আমি মায়ের কাছে যেতে চাই। আমি নিখোঁজ হওয়ার পর না জানি তাদের কি অবস্থা। আমি প্রথমে বাড়িতে যাব, সেখানে তাদের না পেলে হসপিটালে যাব। নোমান একটা শ্বাস ফেলে বলল, তোমার এখন সেখানে যাওয়া উচিত হবে না। তোমাকে না পেলে এখানে লোকেরা অন্য হয়ে খোঁজা শুরু করবে। মির্জা ভিলা এখান থেকে 20 মিনিটের রাস্তা, তুমি বরং সেখানেই যাও। তাসনিম মির্জার সাথে থাকাটাই তোমার জন্য এখন বেশি সেফ হবে। অলি অবাক চোখে তাকায়। আপনি মির্জা ভিলা কিভাবে চেনেন? ডিভোর্স লেটারটা আনার জন্য আমি আজকে সকালে সেখানে গিয়েছিলাম। ডিভোর্স লেটার ওই বাড়ি থেকে এনেছে। নোমান হ্যাপদক মাথা নাড়ায়। কে দিয়েছিল? আমি জানি না কে দিয়েছে, আমাকে শুধু লোকেশন বলা হয়েছিল যে মির্জা ভিলার সামনে এসে দারোয়ানের কাছ থেকে একটা লেটার আনতে হবে। ব্যাস, আমি শুধু তাদের অর্ডার ফলো করেছি। আপনি তাড়াতাড়ি যান, আমাদের হাতে বেশি সময় নেই। নোমান একটু ইতস্তত করে বলল, অলি টাকাগুলো কখন দেবে? দেখো, আমার কিন্তু টাকাগুলো অনেক প্রয়োজন। আমি যে করেই হোক 2 দিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করব। তাছাড়া আপনার ফোনে তো আমার নাম্বার আছেই, তুমি আমার নম্বর ব্লক করে রেখেছো। অলি বেশ বিরক্ত হলো। এখন এসব কথা বলার জন্য আর হাতে সময় নেই। আপনাকে বললাম তো আমি নিজ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করব, বিশ্বাস করুন আমাকে। নোমান একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতে নেবে, কিন্তু তার আগে ফিরে এসে অলির দিকে কিছু টাকা এগিয়ে দেয়। অলি একবার টাকাগুলোর দিকে তাকায়, পুনরায় নোমানের দিকে তাকায়। নোমান অন্যদিকে তাকিয়ে বলে, এখানে 500 টাকা আছে, নিজের কাছে রাখো, আর রাতে আধারে রাস্তায় হারিয়ে ফেলবে না। কোথাও লুকিয়ে থেকো, কারণ সকাল হওয়ার আগে কেউ তোমার পালিয়ে যাওয়ার বিষয় জানতে পারবে না। তবে সকাল হতেই একটা ট্যাক্সি নিয়ে মির্জা ভিলায় চলে যেও। আর আমার মনে হয় ওই বাড়িতে তোমার শত্রু আছে, তাই সবসময় চোখ কান খোলা রেখো। অলি মাথা নেড়ে টাকাগুলো নিল। নোমান সামনের দিকে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। অলিও তাকে অনুসরণ করে হাঁটু ধরলো। প্রতিমধ্যে 2জন গার্ড সামনে এসে পড়ে। তাদেরকে দেখে অলি দরজার আড়ালে লুকিয়ে পড়ে। নোমান তাদেরকে অন্যদিকে নিয়ে বলে, তোমরা এখানে কি করছো? আমি তো আছি, তাই না? তোমরা নিশ্চিন্তে গিয়ে ঘুমাও। একটা মেয়েকে পাহারা দিতে এতজন লাগে নাকি? তাছাড়া মেয়েটা ঘুমিয়ে গেছে। নোমানের কথা শুনে গার্ড দুটো মাথা নেড়ে চলে গেল। অলির বুকের ভেতরে ধুকধুক করছে। নোমান পেছনে ফিরে ইশারা করতে অলি আবারও নোমানকে অনুসরণ করতে লাগলো। নোমান দরজার সামনে এসে দেখলো গার্ডগুলো ভীষণ সতর্কতার সাথেই দরজা পাহারা দিচ্ছে। নোমান এগিয়ে গেল সেদিকে। হ্যালো গাইজ, তোমরা পারো বাবা, একটা মেয়ের জন্য এত কড়া গার্ড দিতে হচ্ছে। 3 জনের মধ্যে একজন বলল, আমরা নিজেদের কাজ নিয়ে অনেক সতর্ক। সেখানে বন্দি ছেলে নাকি মেয়ে, তার সংখ্যা কয়জন সেটা আমাদের দেখার বিষয় নয়।
নোমান বুঝতে পারলো শুকনো কোথায় চিড়ে ভিজবে না। সে পকেট থেকে এক সেট তাস বের করলো, যেগুলো মূলত সে স্টোর রুমে পেয়েছিল। আমি একা একা বোর হচ্ছি, ঘুমও আসছে না, চলো আমরা টাস খেলি। নোমানের কথা শুনে তিনজন গার্ডি একে অপরের দিকে চায়, আর ভয় পেও না, মেয়েটা ঘুমাচ্ছে, ইনজেকশন দেওয়া হয়েছে, তাছাড়া ওরা দরজাটাও বাইরে থেকে লক করা। নোমানের কথা শুনে তিনজনই রাজি হয়ে যায়। সেই ফাঁকে নোমান পেছনে ফিরে অলিকে ইশারায় চলে যেতে বলে। অলিও ইশারা বুঝতে পেরে সন্তর্পণে সেখান থেকে বেরিয়ে যায়। অলি চলে গেছে, কিন্তু বেচারা নোমান ফেসে গেছে। সে তো তাসের তাও জানে না, খেলবে কিভাবে? তুমি তো খেলতেই পারছো না। নোমান মিথ্যা মিথ্যা ঘুম আসার বাহানা করে বলে, আরে ভাই, আমার তো ঘুম আসছে, সেই জন্য খেলতে পারছি না, আপনারা খেলুন, আমি বরং ঘুমাতে চলে যাই। নোমান কোন রকম বাহানা দিয়ে ভেতরে চলে গেল। এখন নিজে বাঁচার জন্য কিছু একটা করতে হবে, নাহলে ওরা আমাকে সবার আগে সন্দেহ করবে। কিন্তু কি করব আমি? নোমান কিছুক্ষণ ভাবনা চিন্তা করে টয়লেট থেকে একটা ইনজেকশন বের করে, মূলত এটা ঘুমের ইনজেকশন, অলিকে দেওয়ার জন্য আনানো হয়েছিল, বাঁচার জন্য এটাই করতে হবে। নোমান একটা বড় শ্বাস টেনে নিজের হাতে ইনজেকশন পুশ করে নিল। রিফাত ড্রিঙ্কস করে টাল হয়ে পড়ে আছে, তার সামনে বসে আছে একটা লোক। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে সে রিফাতের উপর ভীষণ খেপে আছে। ওই সারাক্ষণ তো খালি ওইসব গিলেই টাল হয়ে পড়ে থাকিস, কাজের কাজ তো সব আমাকেই করতে হয়, তুই আসিস কি শুধু আমার কাজের বেগাট ঘটানোর জন্য? রিফাত মাতাল কণ্ঠে বলল, তুই তুকারি করছিস কেন? তো তোকে কি বলবো শুনি, তুই মেয়েটাকে এত কথা বলতে গেলি কেন? ওকে ওসব জানানোর তো কোনো প্রয়োজন ছিল না। রিফাত হেসে উঠলো, আরে তুই বুঝবি না, আমি ওকে এসব বলে মজা পেয়েছি, তাছাড়া কালকে তো ওর শেষ দিন, বেচারি তো এসব জানার অধিকার আছে, তাই না? অপি তো এতদিনেও নিজের থেকে মেয়েটাকে কিছুই বলতে পারলো না, আমি জানি বাকি জীবনেও পারতো না। হ্যাঁ, সবার সামনে ও হচ্ছে লায়ন, বাট ওই মেয়েটার সামনে ও ভেজা বিড়াল। দেখ বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি ছাড়া ওর সাহায্য আর কে করবে বলতো? অভি এটা জানলে খুশি হবে যে ওর বউটা মারার আগে অন্তত সব সত্যিটা জেনেছিল। সামনে বসে থাকা লোকটা রিফাতের কথা শুনে ভীষণ রেগে যায়। দেখ, লাস্ট বারের মতো সাবধান করছি তোকে, অভির কখনো যদি সন্দেহ হয়, ও কিন্তু সবার প্রথমে তোকেই সন্দেহ করবে, আর ও যদি কোনোভাবে তুই অবধি পৌঁছে যায়, তাহলে তোকে কিন্তু আমরা আমাদের প্ল্যান থেকে বাদ দিয়ে দিব। কথা শুনে রিফাত হাসি থামিয়ে নিল। সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে বাস খাই কণ্ঠে বলো, বলে যাস না, আমি তোকে নিজেদের দলে নিয়েছিলাম, তোর হাতে আমাকে বাদ দেওয়ার কোনো ক্ষমতাই নেই। আমার হাতে নেই তো কি হয়েছে, যার হাতে আছে সে তোকে বাদ দিয়ে দিবে, কারণটা তো তুই ভালো করে জানিস, ওনার কাছে বর্তমানে তোর থেকে আমার মূল্যটা বেশি। রিফাতের মুখটা চুপসে গেল, সে জানে যে লোকটা সঠিক কথাই বলেছে। লোকটা কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, অলি তোকে চিনতে পেরেছে নাকি? রিফাত নিশ্চিন্ত মনে বলল, ও আমাকে চিনবে কিভাবে, আমি তো ওকে নিজের পরিচয় দেইনি, তাছাড়া ওর সাথে আমার শুধু একবারই সামনাসামনি কথা হয়েছিল। যাক, ভালো হয়েছে, এমনি তো কালকে তো ওর আখের দিন, ও ওপরে চলে যাওয়া মাত্রই আমার রাস্তা ক্লিয়ার। এইদিকে অলি যতই সামনে এগোচ্ছে, তার ভেতরে থাকা ভয়টা ততই বাড়ছে। চারিদিকে ঘুটফুটে অন্ধকার, তার দম বন্ধ হয়ে আসছে। অলি কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পায়, বাড়িটায় আলো জ্বলছে, কিন্তু অলি সেই বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে হাঁটা ধরে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নির্দয় প্রাণী হচ্ছে মানুষ, ওই বাড়িতে খারাপ লোকও থাকতে পারে, সেখানে গেলে উল্টো বিপদ বাড়তে পারে। অলি আরো কিছুক্ষণ হাঁটলো, পা এখনো এগোতে চাইছে, অথচ শরীর বারণ করছে। একসময় সে এসে দাঁড়ালো এক ফাঁকা রাস্তার ধারে, চারপাশে নিস্তব্ধতা, মাথার উপরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে দুপাশের ল্যাম্প পোস্ট গুলো। হালকা কমলা আলো ছড়িয়ে দিয়েছে রাস্তায় পিচ ঢালা বুক জুড়ে। রাস্তার ওপাশে চোখ পড়তে অলি থমকে গেল, একটা মসজিদ, নির্জন রাতে দাঁড়িয়ে থাকা এক টুকরো শান্তির কেল্লা যেন। ওর পা যেন মুহূর্তে অবশ হয়ে এলো, ক্লান্তি বা ভয়ের জন্য না, হয়তো ভেতরে সেই দম বন্ধ করে আসা চাপ থেকে। আর এক পাও যেন তোলা যাচ্ছে না, তবুও ধীরে ধীরে এগোতে লাগলো সে ওই মসজিদের দিকে। মসজিদের পাশে গিয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে উকি দিল। ভেতরে আলো কম, কিন্তু জ্যোৎস্নার মতো একটা শান্ত আভা ছড়িয়ে আছে। একজন বৃদ্ধা লোক কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, তাহাজ্জুদের নামাজে নিমগ্ন, তার কপাল মাটিতে, ঠোঁটে নিঃশব্দ কোরআনের আয়াত। এই দৃশ্য দেখে অলির বুক থেকে যেন ভর নেমে গেল। সে ধীরে একটি শান্ত নিঃশ্বাস ফেললো, মনে হলো একদিন পর বাতাসে একটু অক্সিজেন এসেছে। আর যাই হোক, খারাপ লোকেরা মসজিদের ধারে কাছেও আসবে না, এই ব্যাপারে আমি নিশ্চিন্ত। মসজিদের উঠানে পা রাখতেই এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়লো অলির সমস্ত শরীর জুড়ে, যেন পায়ের নিচে টাইলসে জমে থাকা রাতের শিশি সরাসরি ওর হৃদয় ছুঁয়ে গেল। ক্লান্ত বিধ্বস্ত অলি ধীরে ধীরে একটা দেওয়ালের পাশে গিয়ে বসে পড়লো। আকাশ তখনও জেগে আছে, তারাগুলো নিঃশব্দে তাকিয়ে, যেন কোনো অজানা রহস্যের সাক্ষী হতে এসেছে। দূরে কোথাও একটা কুকুরের ঘেউ ঘেউ করে উঠলো। আবার নীরবতা। মসজিদের দেওয়াল ঘেঁষে বসে অলি চুপচাপ শুনতে থাকলো নামাজের সুর। বৃদ্ধ লোকটি এখন রুকুতে গিয়েছে, সে কোমল নীরব গতি, কোনো তাড়াহুড়া নেই, কোনো চাঞ্চল্য নেই, যেন তার প্রতিটি সিজদা এক একটা নিঃশব্দ আরতি। অলি চোখ বন্ধ করলো। আজ বহুদিন পর কোনো ভয় না পেয়ে চোখ বন্ধ করলো সে। পেছন থেকে একটা হালকা বাতাস বইল, ওর ওড়নাটা একটু দুলে উঠলো। অলি তবু স্থির। এই নির্জন সাহানেই সে এক বিন্দু আশ্রয় খুঁজে পেয়েছে। যতক্ষণ না সকাল হয়, ততক্ষণ না আবার বাস্তব তাকে টেনে নিয়ে যায় অন্য এক অন্ধকারে।
এদিকে ভোর হতেই নামাজ আদায় করে কিচেনে চলে এসেছে শাহনাজ বেগম, তার সাথে রুনা খাতুন আর নূরজাহানও আছে। শাহনাজ বেগম সার্ভমেন্টদের রান্নার মেনু বুঝিয়ে দিচ্ছেন। বড় ভাবি, আমি আর রূপসার নিজেদের বাইরে চলে যাব ভাবছি। মা মোটামুটি এখন সুস্থ আছে, তাছাড়া আগামীকালকে রূপসার বাবা দেশে ফিরবে। রুনা খাতুনের কথা শুনে আসমা বেগম একটা শ্বাস ফেলে বললেন, আমি জানি রুনা, অভির কর্মকাণ্ডে অনেকটাই ব্যতীত হয়েছ, কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওই মেয়েটা আমাদের ছেলেকে ফাঁসিয়েছিল। না জানি কোথা থেকে পেট বাঁধিয়ে সেই দায়ভার আমার ছেলের উপরে দিয়েছিল। শাহনাজের কথা শুনে নুরনাহার একটু খারাপ লাগলেও সবকিছু জানার পর সেও অলিকে ভালো মেয়ে বলে মনে করতে পারছে না। রুনা খাতুন সুযোগ পেয়ে বলে উঠলেন, ভাবি, আমরা সবই বুঝতে পেরেছি যে মেয়েটাই আমাদের অভিভাবককে ফাঁসিয়েছিল, কিন্তু এত কিছু পরেও তো অভিভাবক মেয়েটার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিসব বলছো তুমি? আমার ছেলে ওর জন্য পাগল হচ্ছে না রুনা। আমার ছেলে তো নিজের করা ভুলের জন্য আফসোস করছে। ভাবছি ছেলেটা কিছুটা স্বাভাবিক হলেই একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তুমি কি রূপসাকে আর নিজের ছেলের বউ বানাতে চাইছো না? শাহনাজ বেগম খুশি হয়ে বললেন, এত কিছু পরেও সেটা আমি কিভাবে চাইতে পারি বলো? তুমি কি আর রূপসাকে অভির সাথে বিয়ে দিতে রাজি হবে? দেখো ভাবি, অভির সাথে মেয়েটা চিটিং করেছে। তাছাড়া আমরা সবাই জানি যে অভি আর মেয়েটা আলাদা রুমে থাকতো। আমার তো রূপসাকে অভির সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। শাহনাজ বেগম যেন আকাশ থেকে চাঁদ হাতে পেয়েছেন। এত কিছুর পরে রুনা খাতুন যে রূপসাকে অভির সাথে বিয়ে দিতে রাজি হবেন সেটা নিয়ে তার মনে একটু সন্দেহ ছিল, সেটাই সে ক্লিয়ার করে নিয়েছে। তাহলে আর কি, রূপসাকে বিয়ের জন্য তৈরি হতে বলো। সকাল 8টা নাগাদ সবাই এক এক করে ডাইনিং টেবিলে এসে বসে। শাহনাজ বেগম সবার দিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেললেন। উর্মিলার দিকে তাকিয়ে বললেন, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। উর্মিলা কপাল কুঁচকে মায়ের দিকে তাকায়। মা, তুমি যাও না? জানোই তো ভাইয়াকে ডাকতে গেলে ভাইয়া রেগে যায়, তাও কেন বারবার আমাকে যেতে বলো? মামনি, আমি ডেকে আনছি বলে রূপসা উঠে দাঁড়ালো। তখনই কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভমেন্ট ব্যস্ত পায়ে দরজা খোলার উদ্দেশ্যে এগিয়ে গেল। বাকি সবাই একসাথে দরজার দিকে তাকিয়ে আছে। মূলত এই সময় কে এসেছে সেটা তাদের ভাবিয়ে তুলেছে। অবশ্য রূপসা সেদিকে খেয়াল না করেই আলবিকে ডাকতে চলে গেছে। দরজা খুলে দিতে অলি হন্তদত্ত হয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এই সাত সকালে অলিকে আসতে দেখে উপস্থিত সবাই চমকে গেল। অলি আশেপাশে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে নেবে, তখনই শাহনাজ বেগম বাদ সাধলেন। এই মেয়ে কোথা থেকে এসেছো? বলা নেই কওয়া নেই, অন্যের হয়ে কোথায় যাচ্ছ শুনি? শাহনাজ বেগমের কথা শুনে অলি থমকে দাঁড়ায়। বউ হয়ে আসার পর এই প্রথম শাহনাজ বেগম অলির সাথে কথা বলছেন। অলি মাথার ওড়নাটা আরেকটু টেনে শাহনাজ বেগমের দিকে তাকালো। অলির চেহারার অবস্থা দেখে উপস্থিত সবাই অবাক হলেও কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। আমার পরীক্ষা শেষ, তাই আমি ফিরে এসেছি, নিজের রুমে যাচ্ছিলাম। অলির কথা শুনে শাহনাজ বেগম তেরে এলেন। এই মেয়ে বেশি ন্যাকামো করবে না বলে দিলাম। এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু এবার আর সহ্য করব না। নাঙের তো অভাব নেই, যাও না তাদের সাথে ফুর্তি করো। নাকি সেই সব নাং তোমার চাহিদা ঠিকঠাক ভাবে পূরণ করতে পারছে না? অলি ছলো ছলো চোখে শাহনাজ বেগমের দিকে তাকালো। আম্মা, আপনারা আমাকে ভুল বুঝছেন, দয়া করে আমাকে পুরো কথাটা শুনুন। একদম চুপ, আম্মা বলে ডাকবে না আমাকে। তোমার মতো মেয়ের চেহারা দেখলেও ঘৃণা লাগে আমার। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি যা ইচ্ছা তাই করে যাবে, আর আমার ছেলে তোমাকে কিছুই বলবে না? বলি অসহায় চোখে শাহনাজ বেগমের দিকে তাকিয়ে রইল। তখনই রুনা খাতুন এগিয়ে এসে বললেন, কোন সাহসে এই বাড়িতে পা রেখেছিস বলতো? লজ্জা করলো না একটুও? ওহো, লজ্জা থাকলে তো করবে। তোর মতো মেয়েরা তো লাল লজ্জা সব সস্তা দামে বাজারে বিক্রি করে দিস। নিশ্চয়ই তোর নতুন প্রেমিকের শখ মিটে গেছে, সেজন্যই কি আবার চান্স খুঁজতে এই বাড়িতে এসেছিস? কথাগুলো শুনে অলির মাথা ঘুরতে লাগলো। সে জানে এখানে থাকাটা তার জন্য সেফ হবে না। সুযোগ পেয়ে এখন সবাই মিলে তাকে আক্রমণ করবে। অলি মুখে কিছু না বলে উল্টো দিকে ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি রাঙিয়ে আলবির রুমের দিকে ছুটতে লাগলো। আচমকা অলির কাণ্ডে বাকি সবাই হকচকিয়ে যায়। এই মেয়েটা আবারও গিয়ে আমার ছেলেটার ব্রেন ওয়াশ করবে, কিন্তু সেটা আমি আর কিছুতেই হতে দেব না। বিড়বিড় করে কথাগুলো বলে শাহনাজ বেগমও অলির পিছনে নিলেন। বাকি সবাইও খাওয়া দাওয়া বাদ দিয়ে আলবির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রূপসা বেশ কিছুক্ষণ ধরে আলবির রুমের দরজায় নীরব উঠ দেখে করানোর ছিল। বারবার নক করলেও ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। ঠিক এমন সময় রূপসার দৃষ্টি গেল দূরের হল রুমে। দ্রুত পায়ে ছুটে আসছে অলি। তার চোখে মুখে আতঙ্ক আর অস্থিরতার ছাপ, যেন কোনো অজানা শঙ্কা তাকে তাড়া করে ফিরছে। অলি একটিবারও রূপসার থেকে না তাকিয়ে সোজা গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো, যেন তার নিঃশেষিত প্রাণ শক্তিটুকু দিয়ে সে এই পদ্ম রুমের ভিতরে পৌঁছাতে চায়। শুনছেন? দরজা খুলুন, দরজা খুলুন প্লিজ। অলি কেঁপে উঠলো, কণ্ঠস্বর থরথর করে উঠলো কান্নায়। বাধা দিয়ে রাখতে পারলো না নিজেকে, চোখের জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। রূপসা থমকে দাঁড়িয়ে তাকে রইল, মুখে বিস্ময়, চোখে অবিশ্বাস। এই মেয়ে, এই তুমি এই বাড়িতে আসলে কিভাবে? তার কণ্ঠ ছিল হকচকিত রাগ। কিন্তু অলি কোনো উত্তর দিল না, যেন সে শুনছেই না। কেবল একটা না দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, কখনো হাত দিয়ে কখনো কাঁধ ঠেকিয়ে। শরীরের প্রতিটা কোষ থেকে সে আকুতি ছুড়ে দিচ্ছে, আল্লাহর দোহাই লাগে দরজাটা খুলুন। হুট করে অপ্রত্যাশিত ভাবে দরজাটা খুলে গেল। অলি কোনো প্রস্তুতি ছাড়াই সামনের দিকে ছিটকে গিয়ে দরজার আলবির বুকের সাথে ধাক্কা খেল। তার সমস্ত ক্লান্তি, আতঙ্ক আর স্বস্তি যেন সে এক মুহূর্তে গলে গিয়ে আলবির শরীরে ভর করলো। আলবি হকচকিত হয়ে দাঁড়িয়ে রইল, চোখে এখনো ঘোলাটে দৃষ্টি।
গত রাতে ড্রিঙ্ক করতে করতে সে জ্ঞান হারিয়েছিল। কিছুক্ষণ আগে অলির করণ আরতিতে তার জ্ঞান ফিরেছে। রুমটা পুরোপুরি সাউন্ডপ্রুফ হলেও দরজায় এমন ধাক্কার শব্দ প্রবেশ করেছে ভেতরে। এখনো তার শরীর থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ বের হচ্ছে, চোখ লালচে, মুখ বিবর্ণ। অথচ অলি সেসব কিছুই অনুভব করছে না। সে কেবল বাঁচার আকতিতে আলবির শরীর আঁকড়ে ধরে আছে। প্লিজ আমাকে বুঝবেন না, আপনি যা দেখেছেন যা শুনেছেন সব মিথ্যা ছিল। আমি ইচ্ছা করে কিছুই করিনি, সবকিছু আপনার বন্ধু রিফাতের প্ল্যান। সে আমাকে আটকে রেখে এইসব কিছু করতে বাধ্য করেছে। অলির কণ্ঠ কাঁপছে। আলবি কিছু না বলে তাকিয়ে আছে অন্যদিকে, চোখে ঘোর, ভেতরে অস্বস্তি। তবে অলির মুখ প্রার্থনা যেন তাকে কাঁপিয়ে দিচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান প্লিজ। আলবি ধীরে ধীরে তাকালো দরজার বাইরে। সেখানে বাড়ির প্রায় সবাই দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ, থমথমে এক পরিবেশ। অলি আর আলবি এই অবস্থায় দেখে রূপসা প্রচন্ড রেগে যায়। ক্রোধের বসে তার হাত পাও কাঁপছে। অভি, এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করো, এজন্য আমাদের পুরো বাড়িটা একেবারে অপবিত্র হয়ে গেল। শাহনাজ বেগমের কথা শুনে আলবি ভ্রুকুচকে তাকায়। তার নেশা এখনো পুরোপুরি ভাবে কাটেনি, মনে হচ্ছে সে কোনো ঘরের মাঝে আসতে। আলবি মুখে কিছু না বলে অলির থেকে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু অলি ঘুরে গিয়ে আলবির পেছনে লুকিয়ে পড়লো। অভি, ওকে বের কর। কথাটা বলতে বলতে শাহনাজ বেগম এগিয়ে আলবির দিকে, কিন্তু রুম থেকে আসা অ্যালকোহল উটকো গন্ধে সে অলিকে টেনে নিয়ে যেতে পারলো না। শাহনাজ বেগম অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, তুই বাড়িতে মদ এনেছিস? প্রশ্নটা শুনে অলি চোখ বড় বড় করে আলবির দিকে তাকায়, কিন্তু আলবির মাঝে কোনো আবেগ নেই। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, সকাল সকাল নাটক শুরু করেছে কেন? সবাই বের হও আমার রুম থেকে। আলবি উল্টো দিকে ঘুরে ওয়াশরুমের দিকে চলে যেতে নিলে অলি পেছন থেকে আলবির শার্টের অনেকটা অংশ খামচে ধরে। আলবি বেশ বিরক্ত হয়ে অলির দিকে তাকায়। কি সমস্যা? বের হও আমার রুম থেকে। অলি একটা ঢোক গেলে সামনের দিকে তাকিয়ে দেখলো শাহনাজ বেগম, রূপসা আর রুনা খাতুন জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে সবকিছু বুঝিয়ে বলার সুযোগটুকু দিন। সবকিছু শোনার পর আপনি আমাকে বের করে দিলে আমি নীরবে বের হয়ে যাব, প্লিজ। আলবির ঘোর কিছুতে কাটছে না। শাওয়ার নেওয়াটা জরুরি। সে অলির হাতটা ছাড়তে গেলে অলি আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। এরকম দৃশ্য দেখে ইয়ামিন মির্জা, নূরনাহার আর ওসমান মির্জা কিছুটা বিভ্রান্ত হয়ে ব্যস্ত পায় নিজেদের রুমে চলে যায়। আলবি খিটখিটে মেজাজে বলল, আমাকে ফ্রেশ হয়ে আসতে তো দিবে নাকি? অলি মাথা নাড়িয়ে না বলল। তো হে হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সবাই আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।